নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প স্মৃতির মাঝারে। মামুনি চোখ বোঝো প্লিজ। এই তো, দ্যাটস লাইক এ গুড গার্ল। নাও এবারে তোমার হাত দুটো বাড়াও দেখে আমার দিকে। এই তো, দেখি দেখি। উহ, এই তুই কি করছিস বল তো? কি পড়াচ্ছিস আমার হাতে? মামুনি, তুমি আর বড় হলে না গো, খালি ছটফট করো। আরে বাবা, আর একটুখানি থামালি তোর, আর একটুখানি। হাসপাতাল থেকে ফিরে ফ্রেশ হওয়া নেই, খাওয়া দাওয়া নেই, বড্ড জ্বালাস। একটু টিভি সিরিয়াল দেখছি, তা না। কোথায় এখনই মেয়ের যত কাজ পড়ে গেল আমার হাত নিয়ে। কই কি করছিস দেখি তো। না না মামুনি প্লিজ, আর 1 মিনিট 1 মিনিট। তাকিও না প্লিজ মামুনি। এই ব্যাস। নাও এবার চোখ খোলো, দেখো তো পছন্দ হয়েছে কিনা। আমি তো এইসব কেনাকাটিতে পাক্কা ঢ্যাঁড়স। বলো না মামুনি, পছন্দ হয়েছে? মালিনী, অর্থাৎ মালিনী মৈত্র অপলকে তাকিয়ে আছে নিজের শীর্ণ শিরা বার করা 2 হাতের দিকে। চোখ দুটো এবার ভরে উঠেছে টলটলে জলে। এ কি করেছে বুবুন? বুবুনের পোশাকি নাম পুণ্যতোয়া। ডাক্তার পুণ্যতোয়া রায় মৈত্র। রায়টা ওর বাপের বাড়ির পদবী। মালিনীর একমাত্র ছেলে অমুর বউ। মালিনী ছেলের বউকে স্নেহ ভরে বুবুনি ডাকে, এমনকি তুই তোকারিও করে। মালিনীর মেয়ে নেই, বুবুনি এখন মালিনীর মেয়ে। কি বোঝে মেয়েটা মালিনীকে? এটা তুই কি করলি বলতো বুবুন? এমন কেউ করে? ইস, নতুন চাকরি, এখন কোথায় পয়সা করি জমাবি তা নয়, কোথাকার এক বুড়ি শাশুড়ির জন্য আজ এটা আনছিস তো কাল ওটা আনছিস। একদম ঠিক নয় এগুলো। বুবুন তড়িঘড়ি বলে, কোনগুলো মামুনি? ইস, তোমার একদম পছন্দ হয়নি না ডিজাইনটা? তাহলে বরং আমি কালকে হসপিটাল থেকে ফিরে তোমাকে নিয়ে গিয়ে পাল্টে তোমার পছন্দের মতো ডিজাইনের নিয়ে আসবো, কেমন? আবার পাকামো। খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু আমি তো অন্য কথা ভাবছি। এত দাম দিয়ে এখন এই সোনার বালাজোড়া আনার কোনো মানে হয়? লোকে বলবে ধুমসি বুড়ি শাশুড়ি ছেলের বউকে সাদাসিধে পেয়ে ঘাড় মোটকে সব সোনাদানা আদায় করছে। খবরদার মামুনি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু খালি ছেলের বউ করলে। আমি তোমার মেয়ে মামুনি, আর তুমি আমার শাশুড়ি না, তুমি আমার মা, শুধু মামুনি। বুবুন একদমে বলে মালিনীর গলা জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলে, মামুনি আমি স্নানটা সেরে আসি, তুমি আমার জন্য একটু বেশি দুধ বেশি মিষ্টি দিয়ে কড়া করে কফি বানিয়ে দাও তো। জানো, 2টো ওটি ছিল আজ মামুনি, মাথাটা ধরে আছে একদম। মালিনী বুবুনের চিবুক ধরে চুমু খেয়ে বলে, যা যা তাড়াতাড়ি বাথরুমে ঢোক, আমি কফি করে আনছি। এই জন্যই বলি হাসপাতাল থেকে আগে সোজা বাড়ি চলে আসবি, তা নয়। 2-2টো ওটি করে উনি চললেন মামুনির জন্য বালা কিনতে। কফির জলটা বসিয়ে মালিনী নিজের হাতের দিকে তাকিয়ে রইল অপলক নয়নে। কি সুন্দর দেখতে বালাজোড়া, ঠিক বিয়ের সময় বাবা যেমন গড়িয়ে দিয়েছিলেন মকরমুখী 5 আর 5 10 ভরির ফারফুর ফাঁপা বালায় কমললতা ডিজাইন, ঠিক সেই রকমই মোটা মোটা। অপুর বিদেশের ভর্তির খবর পাকা হতেই মালিনী নিজে গিয়ে স্যাকরার দোকানে বালাজোড়া বন্ধক রেখে 10,000 টাকা চেয়েছিল বলে দোকানে কি ঝাঁঝিটাই না মেরেছিল মালিনীকে। অ্যাঁ, বলেন কি? টাকা কি গাছে ধরে নাকি নাড়া দিলেই পড়বে? মালিনী থতমত খেয়ে চমকে উঠেছিল। ওর জিভ গলা ঠোঁট সব শুকিয়ে উঠেছিল। আমতা আমতা করে কোনো মতে ঢোক গিলে বলেছিল, টাকাটা আমার খুব দরকার। আমার স্বামীর বিদেশে মানে আমেরিকায় পড়তে যাবেন, প্লেন ভাড়ার টাকাটা জোগাড় না হলে। মালিনীকে বাকি কথা শেষ করতে না দিয়ে মধ্যবয়সী শ্যাকরা বিশ্রীভাবে খ্যাক খ্যাক করে হেসে উঠেছিল। ও বাবা, শেষকালে নতুন বইয়ের বয়না গন্ধক রেখে বিদেশে পড়তে যাওয়া! হরিহে মধুসূদন, আর কত দেখাবে ঠাকুর, ঘোর কলি। মালিনী মহা বিরক্ত হয়ে ফুঁসে উঠেছিল, তাতে আপনার কি? যদি বন্ধক না রাখেন তবে আমার গয়না দিয়ে দিন তো, শহরে স্যাকরার দোকানের অভাব নেই। এবার চমকানোর পালা দোকানির। আপাত নিরীহ অল্প বয়সী বউটির সাথে বোধহয় আর বেশি কথা বাড়াতে ভরসা পায়নি। মালিনীরও কদিন ধরে শরীরটা খারাপ, আর এই রোদের মধ্যে এ দোকান ও দোকান করতে ইচ্ছে হলো না। বন্ধকে অরাজি দোকানি, শেষ পর্যন্ত তাই বিক্রি। অনেক দরদস্তুরের পরে 7,500 টাকা গুনে নিয়ে
ছোট রুমালখানায় বেঁধে বাড়ি ফিরেছিল মালিনী। বাড়ি বলতে 12 ঘর এক উঠোনের ভাড়াটে বাড়ির একতলার কোণের 1.5 কামরার আস্তানা। বাবা ঘর বাড়ি দেখেননি। পাত্র উচ্চশিক্ষিত, আরও পড়তে চায়, মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভেবেই এক কথায় রাজি হয়েছিলেন অপূর্বর সাথে মালিনীর বিয়ে দিতে। অপূর্ব মৈত্র, মালিনীর অপু, বড় ভালোবাসে মালিনী অপুকে। আমেরিকায় অত নামী বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যাবার সুযোগটা তাই হাতছাড়া করতে দিতে চায়নি মালিনী। অপুর পড়ার শেষে বড় বিশ্ববিদ্যালয়ে পড়ানোর চাকরি হবে, ভালো মাইনে হবে, তখন ছোট্ট একটা 2 কামরার বাড়ি করবে, নিজেদের বাড়ি। যদি এই কলকাতা শহরে সামর্থ্যে না কুলোয় তবে শহরতলিতে। সামনে কটা ফুল গাছ, পেছনে একটু সবজি বাগান ঘিরে পাঁচিলের মাঝ বরাবর সবুজ রং করা গ্রিলের গেট, মাঝখানে দ্বীপের মতো থাকবে অপূর্ব আর মালিনীর স্বপ্নের বাড়ি। দেখতে দেখতে অপুর যাবার দিন এসে গেল। অপুর প্লেন মাঝরাতে, কলকাতা থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে দুবাই, লন্ডন হয়ে নিউ ইয়র্ক। ওখানেই ওর বিশ্ববিদ্যালয়। অপুর চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি পিএইচডি শেষ করে ফিরে আসতে পারে দেশে। বৃদ্ধ অসুস্থ বাবা আর নাবালক ভাইকে রেখে যাচ্ছে একলা মালিনীর ভরসায়। মালিনীরও শরীরটা ঠিক যাচ্ছে না কিছুদিন ধরে। সংসারে আর দ্বিতীয় কেউ নেই যে কাজে কর্মে একটু সাহায্য করবে। ওদের বিয়ের আগে অপুরা পাড়ার সস্তার ভাতের হোটেলটা থেকে দুবেলা খাবার নিত, জলখাবারে মুড়ি চিড়ে বা বড়জোর পাউরুটি। অপুর মা মারা যাবার পর থেকে এই ব্যবস্থাই চালু ছিল। কে করবে না হলে? বাড়িতে রান্নাবান্নার পাট ছিল না। মালিনী আসার পরে একটু একটু করে কদিনের মধ্যে গুছিয়ে নিয়েছে সংসার, রান্নাঘর, রাধা বাড়া, বাসনকুসন সব। অপু বা ভাই দীপু শুধু সকালে যা হোক একটু বাজার করে দেয়। বছর দুয়েক এইভাবেই চলছে অপুর সামান্য সামর্থ্য। ওই শুধু কয়েকটা পার্ট টাইম ক্লাস কলেজে কলেজে আর কয়েকটা টিউশন সম্বল, বাবার যৎসামান্য পেনশন। কোনো মতে সংসারটা চালিয়ে নেয় মালিনী। এই টানাটানির সংসারে বিদেশে যাওয়ার স্বপ্ন তো স্বপ্নই থেকে যেত অপুর মনে, কিন্তু মালিনীর কি সাহস। অপুকে প্রতিদিন স্বপ্ন ছোঁয়ার স্বপ্ন দেখিয়েছে। অপু জানেই না এখনো মালিনীর বালাজোড়া বিক্রি করে দেওয়ার গল্প। শুনলে হয়তো বেঁকে বসবে, বেঁকে বসতে পারে মালিনীর শরীর খারাপের কারণ জানলেও। মালিনী তাই চেপেই গেছে, অপু আগে ওদেশে পৌঁছাক, তারপরে ধীরে সুস্থে চিঠিতে লিখবে সব। 3-4টে বছরের তো ব্যাপার বড়জোর, দেখতে দেখতে পার হয়ে যাবে ঠিক। অপুর যাবার আগের রাতটায় 2 চোখের পাতা এক করতে পারেনি দুজনেই, অজানা ভয় আর ভীষণ উত্তেজনায়। সারাটা রাত অপু মালিনীকে বুকে জড়িয়ে নির্ঘুম রাত কাটিয়েছে, আর মালিনী প্রাণপণে কান্না সংবরণ করেছে। ভোরে উঠে 5 পদ রেঁধে অপুকে খাইয়েছে মালিনী। কে জানে বিদেশ বিভূয়ে কি খেতে পাবে না পাবে। একটু পায়েসও রেঁধেছিল। মালিনীর মা বলতেন সব শুভ কাজের দিনে একটু পায়েস রাঁধতে হয়। বেরোবার আগে পায়েসের বাটিটা অপুর হাতে ধরিয়ে মালিনী সব দেখে শুনে নিচ্ছিল শেষবারের মতো অপুর জিনিসপত্র সব ঠিকঠাক গুছিয়ে দিয়েছে কিনা, কিছু বাদ পড়ল কিনা। পায়েসের বাটিটা হাতে নিয়ে অপু 1 চামচ খেয়ে বাকিটা নিজে হাতে মালিনীকে খাইয়ে দিয়েছিল। ঝাপসা চোখে, ধরা গলায় দুজনেই দুজনকে শুধু বলতে পেরেছিল সাবধানে থেকো। মালিনীর বাবা ট্যাক্সি করে অপুকে নিয়ে রওনা হয়ে গিয়েছিলেন। জামাই আমেরিকায় পড়তে যাচ্ছে, গর্বে বুকটা ফুলে উঠেছে মালিনীর বাবার। অপু ওখানে পৌঁছেই চিঠি দেবে, তাতেই ঠিকানা পাঠাবে। এখন উদ্বেগে বুকে হাত রেখে অপেক্ষা। অপুর ট্যাক্সি রাস্তার বাঁকে চোখের আড়াল হতেই মালিনীর গাটা বড্ড পাকিয়ে উঠল। মুখে আঁচল চাপা দিয়ে ছুটল কল ঘরে। হর হর করে বমি করে ফেলল মালিনী। 2 মাস ধরে মাসিক আটকেছে, মা হতে চলেছে মালিনী। অপুকে জানায়নি, জানালে কিছুতেই যেতে রাজি হতো না। অপুকে খুব চেনে মালিনী, বউ ন্যাওটা। অপু ঠিকানা পাঠাক, প্রথম চিঠিতেই লিখবে মালিনী। আগে থেকে ভেবেই রেখেছে একটু রোম্যান্টিক কায়দা করে জানাবে, অপু তুমি বাবা হয়েছ। আর 1 মাস 7 পরেই তিনি এসে পড়বেন কোলে। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে নিজের ঘুপচি ঘরের টান টান বিছানায় শুয়ে পড়ল মালিনী। ছোট্ট জানলা দিয়ে দেখতে পাওয়া এক ফালি আকাশের দিকে তাকিয়ে রইল মালিনী। দূর আকাশে প্লেনের আনাগোনার দিকে তাকিয়ে ভাবে মালিনী, এরই কোনোটায় হয়তো আছে অপু। হে মা বিপত্তারিণী, আমার অপুকে সর্বক্ষণ রক্ষা করো।
মামুনি, আমার নীল হাউস কোটটা কোথায় গো? খুঁজে পাচ্ছি না তো। একটু দেখো না মামুনি প্লিজ। কফিতে চিনি নাড়তে নাড়তে মালিনী আসে বুবনের ঘরে। কফি মগটা বেডসাইড টেবিলে রেখে বুবনের হাউস কোটটা খুঁজে বার করে দেয় মালিনী। তোরা সবাই একরকম, ভুলো আর অগোছালো। আমি চিরকাল বেঁচে থাকবো? নিজের জিনিস নিজেই কোথাও খুঁজে পাস না। বুবন হাউস কোটটা গলিয়ে নিয়ে মালিনীর দুই বাহু ধরে বসিয়ে দেয় নিজের খাটে। মামুনি, তুমিই গুছিয়ে রাখবে চিরকাল। মালিনীর চোখ দুটো জ্বালা করে উঠল, কান্না লুকোতে উঠে গেল। দাঁড়া দাঁড়া, কফিটা খা, আমি এক মুঠো ভাত বসিয়ে দিয়ে আসি, গিয়ে যাই। বুবন, ঠিক আছে বলে কফিতে চুমুক দিল আয়েশ করে বসে। মালিনী রান্নাঘরে আবার হারিয়ে গেল অতীতে। অপুর চিঠি আসতেই মালিনী উত্তরে সব গুছিয়ে লিখল। সে চিঠির উত্তরে এমন এমন সব কথা লিখল অপু যে মালিনীর মুখ লজ্জায় লাল। যথাসময়ে মালিনী আর অপুর ছেলে ভূমিষ্ঠ হলো। মালিনী কিছুতেই বাপের বাড়ি যায়নি। শ্বশুরমশাইকে কে দেখবে? অপু তো তার ভরসাতেই বৃদ্ধ অসুস্থ বাবাকে রেখে গেছে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেল। মালিনীর বাবা মা দুজনেই গত হয়েছেন। অপুর বাবাও চলে গেছেন। দীপু বিএসসি পরীক্ষা দিয়েই নেভিতে চাকরি নিয়ে চলে গেছে। মালিনী একলা হয়ে গেছে ছেলেকে নিয়ে। দেখতে দেখতে ছেলে অমলিন 4 বছরের। অপুর চিঠি এলো। মালিনী, আমার পিএইচডি শেষ হতেই একটা চাকরির অফার পেয়েছি, এদেশেই, তবে নিউ ইয়র্কে নয়, মন্ট্রিলে জয়েন করেছি। একটা ছোট্ট বাড়িও নিয়েছি। তোমার স্বপ্নে যেমন ছিল। আমি আসছি ছুটি নিয়ে। তোমাকে আর অমুকে নিয়ে চলে আসবো এখানে। ওদেশে আমাদের আর কি পিছুটান বলো? তোমার আমার দুজনেরই বাবা মা তো চলেই গেছেন। দীপুটাও নিজের মতো গুছিয়ে নিয়েছে। তোমার দাদা দিদিরাও যে যার মতো আছে। মন বেঁধে নাও আর তোমার আর অমুর পাসপোর্ট করিয়ে ফেলো। আমি আসছি। মাত্র কয়েকটা মাস, আর সাবধানে থেকো। অনেক ভালোবাসা অমুর আর তোমার জন্য, তোমার অপু। চিঠিটা বোধ হয় কয়েক হাজার বার পড়েছিল মালিনী। অপু গেছে 4 বছর 7 মাস। আসতে পারেনি, বাবা চলে যেত। টাকা আর ছুটি দুই জোগাড় হয়নি। সেও তো 3.5 বছর হয়ে গেল। অমু তখন সবে 6 মাসের। অপুর চিঠি পাওয়ার পরদিন থেকেই ছোটাছুটি শুরু করলো মালিনী। অপুর পাসপোর্ট করিয়ে দিয়েছিলেন যে ভদ্রলোক, তড়িঘড়ি করে তাকেই গিয়ে ধরলো। কতদূর কী কাজ এগোলো দুজনেই দুজনকে চিঠিতে চিঠিতে জানাতে থাকে সেসব কথা। অপুর ফেরার দিন হয়ে গেছে ঠিক 35 বছর আগে, 1985 জুন মাস। মালিনীর গোছগাছ তুঙ্গে, একলাই করতে হচ্ছে সব। পাসপোর্ট এসে গেছে, বাকি কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো অপু এখানেই পৌঁছেই করবে। মালিনী আর পেরে উঠবে না। জুনের 23 তারিখ রাতে শুয়ে মালিনী চোখ বুজে মনে মনে সব একবার ঝালিয়ে নিল, সব কি বাকি রইল আর। খুব ক্লান্ত হয়ে পড়েছে মালিনী। অপু এতক্ষণে মন্ট্রিল থেকে প্লেনে উঠে পড়েছে। মন্ট্রিল থেকে লন্ডন হয়ে দিল্লি আসছে অপু এয়ার ইন্ডিয়ার প্লেনে। অপুটা এসে পৌঁছলে শুধু একদিন একটু পুজো দিতে যাবে দক্ষিণেশ্বরে, আর বড়বাজারে গিয়ে আরও কিছু সুতির জামা কাপড় কিনে নেবে। ওদেশে সুতির জিনিস অমিল বেশি, যতটা নিয়ে যাওয়া যায়। আর তো বোধহয় আসা হবে না কখনো দেশে, কার কাছে আসবে? সব পিছুটান তো আগেই ছিঁড়ে গেছে। অপু সব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে ওদেশেই পাকাপাকি থেকে যাওয়ার। অমুকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল মালিনী। সকালে ঘুম থেকে উঠে থেকেই অমুটা খুব ঘ্যান ঘ্যান করছে, অকারণে বায়না করছে। ইস, অমুর গাটাও ছ্যাঁক ছ্যাঁক করছে। আহারে, 7 দিনের মাথায় ওদের নিয়ে অপুর আবার মন্ট্রিলে ফেরার কথা। এরই মধ্যে ছেলেটার আবার জড়াজড়ি বেঁধে বসল। তাড়াতাড়ি কাজকর্ম সেরে পাড়ার মুখে নবীন কাকাবাবুর হোমিওপ্যাথি চেম্বার থেকে একটু ওষুধ নিয়ে আসতে গেল মালিনী অমুকে কোলে করে। জ্বরটা বেশ বেড়েছে। অপুর বাড়ি এসে পৌঁছতে পৌঁছতে তো সন্ধে গড়িয়ে যাবে। দিল্লি থেকে আবার প্লেনেই আসবে যদিও, তবু সময়টা তো লাগবেই। অমুটা মালিনীর কাঁধে মুখটা গুজে রেখেছে, জ্বরে নেতিয়ে আছে একদম। চেম্বারের সামনে পেতে রাখা বেঞ্চে অমুকে কোলে নিয়ে বসে আছে মালিনী, নাম লিখিয়েছে। ডাক পড়েনি এখনো। মালিনী গুনে দেখছিল আর কতজন বাকি। চোখটা পড়ল চেম্বারের কোণে রাখা সেদিনের খবরের কাগজে। মন্ট্রিল, লন্ডন, দিল্লি এয়ার ইন্ডিয়ার
বিমান ৩২৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে আটলান্টিক মহাসাগরে। ২৪ জন ভারতীয় যাত্রী ছিল, কেউ বেঁচে নেই। অপুও তো এয়ার ইন্ডিয়ার ওই প্লেনটাতেই আসছিল। মালিনী অমুকে বুকে জড়িয়ে ধরল। কাঁদতে ভুলে গেল মালিনী। এক লহমায় মালিনীর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে আটলান্টিক সাগরের বুকে তলিয়ে গেছে। মালিনী অপুকে বুকে জাপটে ফিরে এলো ওদের ভাড়া বাড়ির ১.৫ কামরার আস্তানায়। শুরু হলো জীবন যুদ্ধ। হাসপাতালে আয়ার কাজ নিতে হলো। একটা একটা করে সব গয়নাও গেল, নইলে সংসার চলবে কি করে? অপুর পাঠানো সামান্য জমাটুকু ব্যাংকে থাক, হাল ছাড়েনি মালিনী। এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে চলল। শেষে একটা স্কুলে ঢুকলো ক্লারিক্যাল পোস্টে, তাই সই। অমুকে মানুষ করতে হবে তো। দিন মাস বছর গড়ালো নিজের গতিতে। অমু মানুষ হলো, অনেক ভালো মানুষ হলো। ডাক্তার অমলিন মৈত্র, কি হাত যশ, কি ভালো ডাক্তার। কি হতো এতটুকুতেই সন্তুষ্ট হলে? মালিনী তো বাধা দেয়নি। আর বুবুন তো ছেলে মানুষ, তখন সদ্য ডাক্তারি পাশ করে হাউস স্টাফ হয়েছে। কিন্তু মালিনী তো জীবন অনেক কঠিনভাবে দেখেছে। মালিনী কেন রাজি হলো অমুকে বিদেশে সেমিনার অ্যাটেন্ড করতে দিতে যেতে? ঠিক ৬ বছর আগে, সেও এক মার্চ মাস, ২০১৪-র অভিশপ্ত ৮ই মার্চ। অমু নির্দিষ্ট সময়ে কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের প্লেনে চেপে বসেছিল, বেজিং যাবে। প্লেনটাই আকাশ থেকে নিখোঁজ হয়ে গেল, কোনো হদিশ মিলল না। ৬টা বছর পার। মালিনীর তরতাজা ছেলেটা কি হাওয়ায় মিলিয়ে গেল? ঝনঝন করে রান্নাঘরের মেঝেটা কাঁচের টুকরোয় ভর্তি। ছুটে এসেছে বুবুন, অমুর বউ, ডাক্তার অমলিন মৈত্র, কার্ডিওলজিস্টের স্ত্রী ডাক্তার পূর্ণতোয়া রায় মৈত্র। শাশুড়ি মালিনীকে বুকে জড়িয়ে শোবার ঘরে নিয়ে আসে। মালিনী খাটে বসেছে। এতদিনের অবরুদ্ধ কান্না আজ বুক ফেটে বেরিয়ে এসেছে। মালিনী কিছুতেই বুবুনকে হারাতে পারবে না। বুবুন মালিনীর পায়ের সামনে মেঝেতে বসে পায়ের কাটা জায়গায় পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছে পরম মমতায়। মালিনী কোকিয়ে ওঠে, বুবুন তুই কিছুতেই যাবি না কোভিড ডিউটিতে। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচব? অপু, অমু, তারপর তুই। শেষ পর্যন্ত তুই ছাড়া তো আর কেউ নেই আমার। হাউ হাউ করে কাঁদছে মালিনী। বুবুন বুঝল ওর মামুনি ওর ব্যাগে কোভিড এমার্জেন্সি ডিউটিতে যাবার অর্ডারটা দেখে ফেলেছে ব্যাগ থেকে টিফিন বক্স বার করতে গিয়ে। বুবুন একটা কথাও বলে না। আজ বুবুনের বড্ড অমুর কথা মনে পড়ছে। মালিনীকে বিছানায় শুইয়ে দিল বুবুন ওষুধপত্র খাইয়ে। সারাটা রাত মালিনীর মাথাটা বুকে জড়িয়ে জেগেই প্রায় কাটালো বুবুন। সকালের দিকে একটু চোখটা লেগেই গিয়েছিল। তাড়াতাড়ি লাফিয়ে উঠল অ্যালার্মের আওয়াজে। আজ থেকে নতুন ডিউটি রোস্টার। ফ্রন্টলাইনার বুবুন। ডাক্তারদের বড্ড চাপ এখন। বুবুন দেখল মালিনী আগেই উঠে পড়েছে। বুবুনের জন্য চা টোস্ট বানাচ্ছে রান্নাঘরে। বুবুন স্বস্তি পেল। তৈরি হয়ে এসে মালিনীকে জড়িয়ে ধরে, দু গালে চুমু খায় বুবুন। আসি আমি মামুনি, সাবধানে থেকো আমার মামুনি, তুমিই তো আমার সব, এবারে একটু হাসো। মালিনী বুবুনের চিবুক ছুঁয়ে চোখ বুজে মা দুর্গাকে স্মরণ করে। আয় মা, সাবধানে থাকিস তুইও, দুর্গা দুর্গা। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।